চলো বসা যাক সিজন 2 আজকে গ্র্যান্ড ফিনালে। তাই ভাবলাম আজকের এই এপিসোডটা একটু এক্সট্রা স্পেশাল করা দরকার। বিশেষ ভাবতে হয়নি, আজকের যিনি গেস্ট তাকে আর আমাকে বলা যায় কয়েনের এপিট আর ওপিট। আজকে চলো বসা যাকের সিজন 2 গ্র্যান্ড ফিনালেতে সোমক অগ্নি। দ্যাটস ইট, দ্যাটস দ্য ইন্ট্রোডাকশন। তাহলে চলো বসা যাক। পোলাও মাংসের পরের চাটনি সোমক অগ্নি, কলেজ প্রেমে স্বেচ্ছায় খাটনি সোমক অগ্নি, দুপুর রোদে নিম্বু পানি সোমক অগ্নি, ये जवानी है दीवानी সোমক অগ্নি। 98.3 তুই এখন মির্চিতে যে শোটা করিস, যাকে ফ্ল্যাগশিপ শো বলা হয়, ব্রেকফাস্ট শো বলা হয়, তোর আগে যে মানুষটা এই শোটা করতেন তিনি শুধু রেডিও জগতে নয়, টেলিভিশন জগতে, এন্টারটেনমেন্টের জগতে নিজে একজন লেজেন্ড, যাকে আমরা সবাই ক্যাপ্টেন বলি, এবং তোর শিক্ষক। স্টেপিং ইনটু হিজ শুজ, ইজ ইট এক্সাইটিং অর ইজ ইট আননার্ভিং? তোর কি ভালো, মানে তুই কি চ্যালেঞ্জ মনে হয়, না আনন্দ তো ডেফিনেটলি হয়, ভয় লাগে, না কি হয় আমি জানতে চাই। সো ক্যাপ্টেন যখন ছেড়ে দেয় তার পরের দিন থেকে আমাকে শো করতে হবে মর্নিং, একদম 24 ঘন্টার মধ্যে। তখনও না কিরকম একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম, একটা ঘোরের মধ্যে ছিলাম। ক্যাপ্টেন মির্চি ছেড়ে দেবে এটা আমার কল্পনার অতীত ছিল। কোথাও না কোথাও ওই লাস্ট স্ট্র যেমন মানুষ আঁকড়ে থাকে না, আমি ভেবেছিলাম যে কিছু একটা ম্যাজিক হবে, আবার পরের দিন সকাল 7টায় আসবে, সকাল ম্যান অন মির্চি, কিছু একটা হবে। বাট লালমোহন বাবুর ভাষায় ট্রুথ ইজ স্ট্রঙ্গার দ্যান ফিকশন। তো ক্যাপ্টেন ছেড়ে দিল। আমার মনে আছে ওই দিন রাত 11:30টার সময় আমি একটা ফোন কল পাই ইন্দ্রাণী চক্রবর্তীর কাছ থেকে। ইন্দ্রাণী চক্রবর্তী, যিনি সানডে সাসপেন্সের কর্ণধার, যিনি চলো বসা যাকেও এসছেন, আমাদের মেন্টর, আমার রিক্রুটার। সেম হিয়ার। ইন্দ্রাণী দিয়ে আমাকে চাকরি দিয়েছিলেন। চাকরি দেওয়ার আগে বলেছিলেন গ্র্যাজুয়েটটা হবি তো, মানে থার্ড ইয়ার তখন আমি দিন, মানে রেজাল্ট বেরোয়নি, থার্ড ইয়ারটা পাস করবি তো, গ্র্যাজুয়েট না হলে কিন্তু আমরা চাকরি দিই না। আমাকে বলেছিল তুমি কি পাগল নাকি, দিল্লির অত ভালো চাকরি ছেড়ে তুমি কথা বলবে? আমরা হ্যাঁ প্লিজ। সো আইসি আমাকে ফোন করে একটা দুর্দান্ত জিনিস বলেছিল। কি বলেছিলেন? প্রথম এক সপ্তাহ যন্ত্রের মতন শোটা কর, কারণ এখন তোকে মাঝরাতে ঘুম থেকে তুলে দিলেও তুই একটা 3-4 ঘন্টা শো নামিয়ে দিতে পারবি। এইভাবে ব্লাইন্ড ফোল্ডেড ওয়েতে এক সপ্তাহ একটা শো কর। 7-10 দিন পর ভাবতে শুরু কর যে তুই কি বলছিস, কেন বলছিস, কিভাবে বলছিস। এখন তুই এমন একটা ঘোরের মধ্যে আছিস, তোর ওইভাবে মাথাটা কিন্তু গিয়ে কাজ করবে না স্টুডিওতে। ট্রাস্ট ইউর ইনস্টিংক্ট অ্যান্ড প্লে ইউর গেম। সেভাবে করি প্রথম 7-10 দিন। এবং সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপার ছিল এই যে 5:30টায় ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ব্রেনটাকে ঠিকঠাক অ্যালাইন কর। বাবা, এবং তার আগে তো অভ্যেসও ছিল না। হ্যাঁ, কারণ আই হ্যাভ নেভার বিন আ লেট রাইজার, কিন্তু আমি 7:30টায় উঠতাম। হ্যাঁ, এবং আমরা যখন ইভিনিং শো করছি তখন তো আমরা ইভিনিং শো করছি। হ্যাঁ, তার মানে ধর 12টা 12:30টায় অফিস ঢুকছি। হ্যাঁ, সো 12টা 12:30টায় অফিস ঢুকতে হলে সংসারী মানুষ মাত্রই জানে তাকে 7:30টায় বিছানা ত্যাগ করতেই হবে। 6:15টার মধ্যে স্নানটা সেরে নেওয়া। শুধু স্নান নয়, আরো জিনিস, সেটা তো ঠিক আছে, সেটা তো ইজ পার্ট অফ লাইফ। আমি বলছি যে স্নানটা তো করলেও হয়, না করলেও হয়, কিন্তু তুমি যে মুহূর্তে জানলে যে ঈষদুষ্ণ গরম জলটা মাথায় না ঢাললে তোমার ব্রেনটা ফ্রেশ হবে না, পুরোপুরি সাইকোলজিক্যাল সেটিং কিন্তু এটা। আমার দিন শুরু হয় না। হ্যাঁ, তো তুমি যেভাবেই বেরো, শুটিং থাক, স্টুডিওয়ে শো করা থাক, তোমাকে কিন্তু স্নানটা করে বেরোতে হবে। সো দ্যাট ইজ এ হিউজ অ্যাডজাস্টমেন্ট দ্যাট ইউ হ্যাভ টু মেক। সত্যি ভাই, ঠিক আছে, এইটা একটা। আর সেকেন্ডলি হচ্ছে, টু আনসার ইউর কোয়েশ্চেন ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম 7-10 দিন আমি ইন্দ্রাণীদির পরামর্শ মেনেই শো করি। তারপর থেকে যেটা হয়েছে, আস্তে আস্তে আমি এটা ভাবতে শুরু করি যে দিস ইজ আ পার্ট অফ মাই জব। ওইটা ভেবে লাভ নেই যে ওটা ভাবলে শোটাই করতে পারবো না। ওই জুতোয় পা গলানো অসম্ভব। এবং আমি এটাও শুনেছি, এখনো শুনি, কিছু লিসনার আমাকে এখনো বলেন যে তোমার শোটা তো মিরের মতো হচ্ছে। আচ্ছা, ইউ সাউন্ড লাইক আ কার্বন কপি। হ্যাঁ, তোমার কোনো নিজস্বতা নেই। মানে দ্যাট ইজ অলসো সর্ট অফ অ্যান ইনসাল্ট। হ্যাঁ, দ্যাট ইজ ওকে। আমি ইনসাল্টটা কিভাবে নিই, এটা ইনসাল্ট প্রথমত আমি মনে করি না। দ্বিতীয়ত হচ্ছে, আমি তাদের কি রিপ্লাই দিয়েছি, এটা ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন। অপর্ণা সেন উৎসব দেখার পর বলেছিলেন তুই তো মানিকদাকে কপি করেছিস। ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন তাতে আমার কোনো দুঃখ নেই, ছেলে মেয়েদের তো মা বাবার মতোই দেখতে হয়। এক্সিলেন্ট, আমি জানতাম এই উত্তরটা তুই আসবি। বাট এটা থেকে একটা আমার পরের প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে তুই তো এত কিছুর জন্য ইউ ফেস আ লট অফ ক্রিটিসিজম, এবং গালি, বেসিক্যালি গালি বলবো না, গালি, ক্রিটিসিজম, গালি, ঠিক আছে, খুব খারাপ। সে মর্নিং শো হোক, বা ইস্ট বেঙ্গলের পোস্ট হোক, বা যেটা চিত্রগুপ্তর খাতায়ও লেখা আছে খিচুড়িয়া সিমই হোক, সেটাতে আমরা আসবো পরে। কিন্তু তো এই এত ট্রোলিং, এত নেগেটিভ কমেন্ট তুই হ্যান্ডেল করে পরের দিন আবার সকালবেলা উঠে নিজের কাজটা করিস কিভাবে? পাত্তা দিই না। ইজ ইট দ্যাট ইজি? It is that easy if you believe it is that easy. Facebook, Instagram, রেডিও মির্চির অন এয়ার শো ইজ আ পার্ট অফ ইউর লাইফ, নট ইউর এন্টায়ার লাইফ। অফিস থেকে বেরিয়ে যাও, ওয়ার্ক লাইফ অফ করে দাও। অফিসে মির্চি অগ্নি, অফিস থেকে বেরিয়ে অগ্নিজিৎ সেন। অ্যাবসলিউটলি। তো অগ্নিজিৎ সেনের লাইফটা কেমন? খুব নন হ্যাপেনিং অ্যাকচুয়ালি। মানে লোকে ভাবে যে, না সিরিয়াসলি বলছি, তুমি তো আমাকে দেখেছো,
ইউ আর সিইং মি ফর হোয়াট নাও 7 years নাও। একদম। তো তুমি কি আমাকে বলবে যে আমি খুব পার্টি করি? না পার্টি না, কিন্তু বিভিন্ন জায়গায় যাই, কিন্তু দেখ তোর একটা অ্যাক্টিভ সোশ্যাল লাইফ আছে। যেমন আমি জানি যে ধর শনিবার রবিবার তোর নাটকের ওয়ার্কশপ থাকে, নাটকের রিহার্সাল থাকে, সেগুলো তো সেটাই বলছি, সেগুলো কিন্তু খুব হ্যাপেনিং জিনিস নয়। মানে যে জিনিসটাকে জেন জি কোট আনকোট হ্যাপেনিং বলে ডিফাইন করে, সেই অর্থে কিন্তু হ্যাপেনিং। তুমি আমাকে আজ অব্দি আমি 2টো ফিল্ম পার্টিতে গেছি। একটা টনিকের 25 দিন হয়েছিল, সে তো দেব নিজে দেব দা কল্ড মি পার্সোনালি, নলে আমি আমার ভালো লাগে না। বিরাট ব্যাপার ভাই। না বিরাট ব্যাপার বলে না, আই ফিল ভেরি আনকমফোর্টেবল, আই ফিল ভেরি অকওয়ার্ড এট ফিল্ম পার্টিস। বাট কেন? এটা তো এন্টারটেইনমেন্টেরই তো আমরা কাজ করব। আই ডোন্ট বিলং দেয়ার, আই ডোন্ট বিলং দেয়ার। আমি অনেস্টলি বলছি গুরু, আই ডোন্ট বিলং দেয়ার। আমি কি করব? সেটা সফট ড্রিঙ্কসের গ্লাস নেব, কারণ আমি ড্রিঙ্ক করার ক্ষেত্রেও ভীষণ সিলেক্টিভ। আই হ্যাভ মাই স্পেসিফিক গ্রুপ অফ ফ্রেন্ডস, মাই রিলেটিভস উইথ হুম আই এম ভেরি কমফোর্টেবল। তাও আই এম আ ভেরি মানে কি বলবো, মানে ওই 1 পাত্তর কি 2 পাত্তর ম্যাক্স। আচ্ছা, এখানে বলে রাখি অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ইয়েস। সো প্রথমত তো ওটা একটা লাউড মিউজিক বাজছে, সবাই ফেক স্মাইল দিচ্ছে একে অপরের দিকে তাকিয়ে। আমি জানি যে ছবিটা বেরোনোর আগে যে বলেছিল একদম চলবে না, সে এসে আগে দেবদাকে জড়িয়ে ধরেছে। এটাও জানি আর গুরু কি দিলে, আমি তো জানতাম, আমি তো বিজন দারুওয়ালা প্রেডিক্ট করে দিয়েছিলাম বিভৎস চলবে ছবিটা। এবং লোকের অসামান্য খারাপ পিআর স্কিলস। কিন্তু আমার একটা জিনিস বল, এত কিছুর মধ্যে যে তুই বলি আই ডোন্ট বিলং হিয়ার, তাও তো তুই ছবিতে কাজ করেছিস। হ্যাঁ করেছি, তুই ছবির জন্য কাজ করেছি, তো সেটা করছিস কেন? কারণ অভিনয়, আই বিলং টু অ্যাক্টিং, আই ডোন্ট বিলং টু ফিল্ম পার্টিস। ওফ, লোকে না আমি সিরিয়াসলি বলছি, আমি বলছি যে মানে অভিনয় করা বা কোনো একটা জিনিসের সঙ্গে যুক্ত থাকা, তার মানে এই নয় তোমাকে 5টা লোকের সঙ্গে গিয়ে মেলামেশা করতে হবে। অবভিয়াসলি আই এম নট আন্ডারমাইনিং পিআর, পিআর ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে তোমাকে, আরে ভাই আমি যদি আজকে একটা জায়গায় যাই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি আমাকে না চেনেন, এটা আমার ডিসক্রেডিট। এবং শুধু যে এন্টারটেইনমেন্ট নয়, আমার মনে হয় যে কোনো কর্মক্ষেত্রে পিআরটা খুব জরুরি, ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমাদের ন্যাশনাল প্রোগ্রামিং হেড বিশাল সেঠিয়া 2016 সালে যখন আমাদের দিল্লিতে ইন্ডাকশন ট্রেনিং হয়, বিশাল একটা দারুণ আমরা গেছিলাম, যেটা সেই না ওটা 2017। ও তুই তার আগে ইন্ডাকশন যেটা বলছে একদম বেসিক গ্রেড 1 ট্রেনিং, যেটা সবে জয়েন করেছি তখন আর লেটস নট গো দেয়ার। আমার চেহারা কেমন ছিল, I will go there, একটা গোপ ছিল ওর। ও ভাই বাবা, গোপটা না ওটা লোম, আমাকে 2 বছর খেপেছিলাম। যাই হোক, তারপর বিশাল একটা দারুণ কথা বলেছিল ইন্ডাকশন ট্রেনিং এ। বলেছিল তোমার কাছে অমিতাভ বচ্চনের নম্বর আছে কিনা সেটা ইম্পর্টেন্ট নয়, অমিতাভ বচ্চনের কন্ট্যাক্ট লিস্টে কি তোমার নাম্বারটা তোমার নাম দিয়ে সেভ করা আছে। দ্যাট ইজ ওয়্যার ইউ নো দ্যাট ইউ হ্যাভ অ্যারাইভড, দ্যাট ইজ ইয়োর পিআর। অমিতাভ বচ্চন কি দরকারে অদরকারে তোমার ফোন তুলবে? তুমি একটা এক্সক্লুসিভ করতে চাইছো মিস্টার বচ্চনকে নিয়ে, মিস্টার বচ্চনকে তুমি ফোন করলে উনি কি তোমাকে এক্সক্লুসিভটা দেবেন, এবং তুমি বিনা পয়সায় করতে চাইছো। এবং সেটা সত্যি হয়েছে উইথ আর মুম্বাই আর যে জিতুরাজ যে মর্নিং শোটা করে। মিস্টার বচ্চন জিতুরাজ ছাড়া কারো ফোন তোলেন না, কাউকে ইন্টারভিউ দেন না। এবং এটা আমিও শুনেছি যে মিস্টার বচ্চনের ফোনে জিতুরাজের ফোনটা জিতু হিসেবে সেভ করে, ব্যাস হয়ে গেল। দ্যাট ইজ পিআর। বিশ্বাস করো গুরু, কেউ মনে রাখবে না। ফিল্ম পার্টিতে গিয়ে 5 জনের সঙ্গে তুমি সেলফি তুললে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্যাগ করলে, নম্বর নিয়ে বললে আই উইল গিভ ইউ আ কল নেক্সট মর্নিং, নোবডি রিমেম্বার্স। ইটস ইয়োর ওয়ার্ক দ্যাট উইল ম্যাটার। ওমাগো করার আগে সোমক অগ্নিকে কি কটা লোক চিনতো? সোমককে তাও কিছু লোক চিনতো, আমাকে তো একেবারেই চিনতো না। ওমাগো করার আগে কটা লোক, আমার মনে আছে যে বছর ওমাগোটা একটু টেক অফ করলো, সে বছর 2018, তুমি সে বছর ফিল্ম ফেয়ারে রেড কার্পেটে ছিলে 2018 বা 19-এর শুরুর দিকে, না 18। আবির চট্টোপাধ্যায় এসে তোমাকে ব্যক্তিগতভাবে হি সেড দ্যাট আই লাভ ওএমজি। এবং আবির দা আমাদের স্টুডিওতে এসেছিলেন ওই ফিল্ম ফেয়ারের জন্যই। এসে প্রথমে বললো যে গুরু একবার হি মেড মি স্পিক টু হিজ মম। ব্রিলিয়েন্ট। আমি সেটাই বলছি। এবার এই যে আমি বললাম ব্যক্তিগতভাবে এসে আবির চট্টোপাধ্যায় সেড, ব্যাস আপনি তো এখানে কেন কাজ করছেন? আপনি একটা কাজ করেন, আপনি দুবাইতে গিয়ে হিব্রুতে কথা বলুন। এটা কি ভাষা আপনি ব্যবহার করছেন? এটা কেন? ভাষা তত্ত্বের উপর আপনি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ছবির সামনে দাঁড়িয়ে 3বার সরি বলে আসুন। So this is become a part of my life now, this trolling and everything. Honestly, if you don't want to pay attention, you will not pay attention to it. কারণ এটা তোমাকে মনে রাখতে হবে যে ভাই এটা আমার লাইফ নয়, this is a part of my life. এটা আমার চাকরি। That is হ্যাঁ আমি বলছি that is my whole perspective about the whole thing. লোকে বলছে কি করবো, লোকের বলা তো আটকাতে পারবো না। খুব যদি দেখি বাড়াবাড়ি হচ্ছে, I am forced to ban or delete or block somebody. মানে give the সৃজিত মুখার্জি ট্রিটমেন্ট। হ্যাঁ মানে খুব যদি দেখি বাড়াবাড়ি হচ্ছে আর কি, মানে এমন অকথ্য কথা বলছে যেগুলো মানে দুর্বিষহ হয়ে উঠছে, বাট সেগুলো না আমাকে অধিকাংশ সময় লোকজন বলে যে এই লোকটা কনসিস্টেন্টলি তোকে গালাগালি করে আছে, তোর কোনো রিয়াকশন নেই। আমি দেখিনি, তার মানে কিন্তু এই নয় আমি কমেন্ট সেকশন পড়ি না, পড়ি বাট আবার
ফিউ অ্যান্ড ফার বিটুইন। এই যে লোকে আমার সম্পর্কে একটা অভিযোগ রয়েছে যে অগ্নি ইনস্টাগ্রামে ডিএমে রিপ্লাই, আমি সত্যি ইনস্টাগ্রাম দেখি না গো, আমি সিরিয়াসলি বলছি, আমি ডিএমস খুব একটা দেখি না। আমি যে রিপ্লাই না করার জন্য রিপ্লাই করি না, আমার খুব খুব রেলা তা নয়। তোর কাছে ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওইটুকুই, মানে যতটা অফিসে আছি যেটুকু কাজ, রিল ভিডিও, কোনো ক্লায়েন্ট ইন্টিগ্রেশন বা কোন একটা কিছু মোটিভেশন পেলাম, যেটা একটা লাইভ পারফর্মারের আসল কিক, যেটা সকালে উঠে ভাবলাম যে বস এটা একটা দারুণ রিলের আইডিয়া মাথায় এসে সমকে তাৎক্ষণিক করি, দ্যাটস ইট। আচ্ছা, এবার আসি দ্য বিগেস্ট কোয়েশ্চেন অফ দেম অল, কেবিসি। হ্যাঁ, এই যে অষ্টমীর খিচুড়ির মধ্যে মিশে যাক ঈদের সিমুই, এটা দুটো পার্ট। এক হচ্ছে অরিজিনাল বক্তব্যটা কি ছিল সেটা হারিয়ে গেছে। অ্যাকচুয়ালি যেটা হয় যে এগুলো সব চাইনিজ বিস্পারের মতো, মানে অরিজিনাল বক্তব্য থেকে একটা জিনিস ছিটকে এলো, সেটা থেকে আরেকটা জিনিস ছিটকে এলো, আলটিমেটলি দেখা গেল 3 নম্বর যেটা ছিটকে ছিল সেটা আসলটার সঙ্গে মানে একদম সে পোলস অ্যাপার্ট। আসল বক্তব্যটা কি ছিল একটু বল আজকে পরিষ্কার করে। সো আমি আর আমার মর্নিং প্রডিউসার গোধূলি, যে সকাল ভানেরও মর্নিং প্রডিউসার ছিল, তখন ক্যাপ্টেনের জন্য আমি ফিল ইন করছিলাম। আচ্ছা, ঠিক আছে। সো গোধূলি রোড দিস ভেরি বিউটিফুল পিস, সেখানেও লেখে যে উৎসব আসলে মায়ের হাতের মতো, মানে মা এক থালা ভাত মেখে গরস করে করে যেমন ছেলে মেয়েদের মুখে তুলে দেয়, উৎসব হচ্ছে অনেকটা সেরকম। সেই গরস কখনো ক্রিসমাস কেক, কখনো দুর্গাপুজোর, কখনো ঈদের। আচ্ছা, এইটা ছিল মূল বক্তব্য। এই অবধি তো ঠিক আছে, এই অবধি ঠিক ছিল। এবার তারপরে আমরা গিয়ে বলি যে আজ যদি কেউ কাউকে, মানে যেটা পরবর্তীকালে আমরা দোস্তজিতেও দেখি, দোস্তজি ছবিতেও একটা সিন আছে খুব সুন্দর ওরকম, যে মানে একটি হিন্দু বন্ধু আর একটি মুসলিম বন্ধু পাশাপাশি থাকে, একে অপরকে দোস্তজি বলে ডাকে, ঠিক আছে। তো সেখানে ওদের একটা কি মুসলিম ঈদই ছিল, তো সেখানে হিন্দু বন্ধুর ঘরে সিমুই পাঠিয়ে দিয়েছে, বলছে তোমরা খাও, সিমুয়ের পায়েস পাঠিয়ে দিয়েছে। সেটা এখন দেখলে লোকের খুব একটা চাপ হয় না, কিন্তু যেই তুমি বলবে যে দুটো ধর্ম কেন পাশাপাশি থাকতে পারে না, মিশে যাওয়া মানে কিন্তু আমি সবকিছু বিসর্জন দিয়ে দিতে বলিনি। মিশে যাওয়া মানে আমি বলেছিলাম পিসফুল কোএক্সিস্টেন্স, বাংলায় যাকে বলে শান্তিপূর্ণ সহাবস্থান। এবার জিনিসটা তো আর শান্তিপূর্ণ রইলো না, জিনিসটা অশান্তিপূর্ণ হয়ে গেল। এবার অশান্তিপূর্ণ হয়ে যেটা হলো, তাহলে আপনি দুটো ধর্মকে অপমান করছেন তাহলে, এবং এমন কিছু কথা যেগুলো আমি এখানে বলবো না, কারণ সেগুলো খুব নেগেটিভিটি ছড়ায়। আমি নেগেটিভিটিতে অনেস্টলি বিশ্বাস করি না, এক্সেপ্ট ফর কোভিড। আমি নেগেটিভিটিতে আদৌ বিশ্বাস করি না। সো হ্যাঁ, বলেছে। তো এবার এখন মানে দিস হ্যাজ বিকাম আ ব্যাগেজ ট্যাগ। হ্যাঁ, যে তুমি একবার কবে লন্ডন গেছিলে, ট্যাগটা তুমি জিয়ে রেখে দিয়েছো, তাও কি লন্ডনের ট্যাগটা নয়, এই যে আমি সুভাষচন্দ্র থেকে ইন্দিরা গান্ধী গেছি ওই ব্যাগেজ ট্যাগটা, কানেক্টিং ফ্লাইটের ট্যাগটা তুমি রেখে দিয়েছো, ট্রানজিট ফ্লাইট, ওটা এখন হয়ে গেছে, রয়ে গেছে, কি করা যাবে। ঠিক আছে, ব্যাগেজ সরিয়ে রাখি, ব্যাগেজ সরিয়ে একটু আগের দিকে যাই। চলো বসে থেকে যেটা আমি করি যে আমি একটু শুরু থেকে শুরু করার চেষ্টা করি। আজ আমার সঙ্গে যিনি রয়েছেন, ব্যাস আজ আমার সঙ্গে প্রত্যেকটা এপিসোড শুনে বসে বসে একটা ফিডব্যাক দেয় না। আজ আমার সঙ্গে যে গেস্ট যিনি রয়েছেন, তার কথা নতুন করে আর কি বলবো, তিনি আমার কলিগ, আমরা দুজনে একসঙ্গে একটা শো করেছি। না, ওসব হবেই না, এই এপিসোডে একটাই লাইন হবে, সেটা হচ্ছে যে আজকে কয়েনের এপিট আর ওপিট। সব এটা জেভিয়াসে গিয়েও আমি বলেছি। না, আমি তোমাকে সিম্পল একটা ক্যাশ লাইন দিয়ে দেবো। বলো। চলো বসা যাক খিচুড়ি অ্যান্ড সিমুই। এই না গুরু সবাই দেখবে। আমি বলছি চলো বসা যাক গ্র্যান্ড ফিনালে এপিসোড ফিচারিং FEAT.খিচুড়ি সিমুই। আই এম টেলিং ইউ এভরিবডি উইল লিসেন টু ইট, কিছু না হলেও। এবং একটা বলে দিতে হবে, যেটা এটা 15 মিনিটের মাথায় আসছে, বলে দিতে হবে 15 মিনিটের মাথায় ওটা আসছে। যেমন পাঠানে এন্ট্রি মেরেছেন ভাইজান, ওরকম SR কে বলেছিল না QR কোড স্ক্যান করবে ভাইজান আসবে। একজন জিজ্ঞেস করেছিল ভাইজানকে এন্ট্রি কবে, SR কে বলেছিল QR কোড স্ক্যান করেंगे টিকিট पे ভাইজান आ जाएगा स्क्रीन पे सीटी बजाते हुए। লাভলি। ওইটাই। তোর ছোটবেলাটা কিরম ছিল? মানে এটা আমি জানি ব্যক্তিগতভাবে, বাট আই স্টিল ওয়ান্ট টু আস্ক ইউ দিস কোয়েশ্চেন, যে ধর ইয়োর আর্লিয়েস্ট চাইল্ডহুড মেমোরি হচ্ছে বাবা কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, রোদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকো, কিচ্ছু করতে পারছো না, খারাপ, 2+2 কত 6, যাও দাঁড়িয়ে থাকো। এটা বাজে কথা, সিরিয়াসলি। আচ্ছা, নাম্বার জোকস অ্যাপার্ট, আর্লিয়েস্ট চাইল্ডহুড মেমোরি আমার মনে আছে দাদুমণি, মানে আমি মামা বাড়িতে মানুষ, আমার বাবা বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, সম্প্রতি রিটায়ার করলেন 2020-তে, ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল সায়েন্সেস অ্যাগ্রোনমি, সেখানে উনি প্রফেসর ছিলেন অনেক দিন, এবং বাবার BSc MSc PhD প্রফেসর পুরোটাই BHU-তে। আচ্ছা, তো বাবা ওই যৌবন থেকে সায়ান্ন অব্দি পুরোটাই বেনারসে কাটিয়েছেন আর কি। লাভলি। হ্যাঁ, বাবার একটা মগনলাল মেঘরাজের মতো রেল আছে কিন্তু ওখানে, দেখবে। আরে হ্যাঁ, বাবা যা ভোজপুরি বলতে পারেন, একদিন ওকে রেকর্ড করে এনে শোনাবো। লাভলি। তো আমি মামা বাড়িতে মানুষ, সেই সূত্রে আমি 3জন, আমি সবসময় বলি যে আমি মানে দাদুমণি তো ছিলই, মায়ের বাবা, এবং আমি 3জন মহিলার মধ্যে বড় হয়েছি। একজন হচ্ছেন আমার দিদিমণি, মায়ের মা, সব পারতেন না এমন কাজ নয়, বা এমন কাজ নেই। আশুতোষ কলেজের গোল্ড মেডেলিস্ট,
আমাদের দিদারা কিন্তু সত্যিই সব পারতেন। প্রচন্ড, আশুতোষ কলেজের গোল্ড মেডেলিস্ট, প্রচন্ড ভালো চাকরি, সংসারে অসুবিধা হচ্ছে বুঝে সেই চাকরি ছেড়ে একটা অডিটিং পজিশনে সেটেল ডাউন করা স্টেট গভর্নমেন্টের। সকালবেলা যখন দিদিমণি চাকরি করতে বেরোতো, খুব সাধারণ শাড়ি পরা, কারণ আমরা কোনোদিনই খুব উচ্চবিত্ত ছিলাম না, সাধারণভাবে শাড়ি পরা, কিন্তু সেটা এত সুন্দরভাবে ইস্ত্রি করা, এত সুন্দর টিপ টপ, মাথার চুলটা এত পরিষ্কারভাবে নিখুঁতভাবে বাঁধা যে লোকে ওই দিকেই তাকিয়ে থাকতো। শাড়িটা কোন দোকান থেকে কেনা বা কোন কাপড় দিয়ে বোনা সেটা আর কেউ খেয়াল করতো না। মানে এটাই ফ্যামিলি ভ্যালু আর কি, ভীষণ যে জিনিসটা আছে সেটা যত্ন করো। এবং এই যে শাড়ি পরে উইথ এ স্প্রিং ইন এ স্টেপস দিদিমণি বেরোতো, সেটা কখন পুরো ফ্যামিলির জন্য খাবার করে, টিফিন গুছিয়ে দিয়ে, সবাইকে রেডি করে, দাদুমণির ঘুম ভাঙে, দাদুমণি একটু আগে রিটায়ার করেছিল, দাদুমণির ঘুম ভাঙিয়ে সব কিছু করে, স্নান করে, পুজো করে সি ইউজ টু লিভ। দুর্ধর্ষ পাটিসাপটা বানাতে পারতো। মাও দারুণ করে, কিন্তু আমি এখনো খেয়ে, আমি লাস্টবারও এই পৌষ সংক্রান্তিতে খেয়েও বলেছি খুব ভালো হয়েছে, কিন্তু দিদিমণির মতো হয়নি। তাতে মায়ের রিয়াকশন মেনে নিয়েছে। আচ্ছা, মা জানে যে আরে মায়ের হাতের রান্না, হ্যাঁ, মায়ের মা, তো কি করা যাবে। দারুণ পাটিসাপটা বানাতো। সরস্বতী পুজোর দিন আমার এখনো মনে আছে মোয়া নাড়ু বানানো হতো বাড়িতে, দিদিমণি করতো। আর দিদিমণি আমাকে ছোটবেলায় আবল তাবল আর সুকুমার রায় শুনে ঘুম পাড়াতো। তো আমার প্রথম সুকুমার রায় শোনা ওই আয়রে ভোলা খেয়াল খোলা দিদিমণির কাছে, এবং পূজারিনী রবীন্দ্রনাথ ঠাকুরের নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদনখ কণা তার, এইটা আমার দিদিমণির কাছে শোনা। এবং আমি শুনে, এবং দিদিমণি কিন্তু একটা বই দেখতো না, সব মুখস্থ বলতো। হ্যাঁ, তো আমি দিদিমণিকে বলতাম যে তুমি এগুলো নিশ্চয়ই বানিয়ে বলছো। না না, বইতে একদম এরকমই আছে। পরে বড় হয়ে বুঝেছি একদম এরকমই আছে। তো এইরকম একটা ছোটবেলাতে এই হচ্ছে, এক হচ্ছে দিদিমণি মায়ের মা, দুই হচ্ছে মা। মার কথা আমি অনেক জায়গায় বলেছি, ফেসবুকেও বলেছি, লকডাউনেও বলেছি, মাকে নিয়ে আলাদা করে দেখিয়েছি অনেক এপিসোডে, বন্দনা করে দেখিয়েছি। আর 3 নম্বর হচ্ছে আমার দিদি, ভেরি স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইংলিশে BA MA, তারপরে সেখানেই জেইউতেই মাস্টার্স করতে করতে একটা এডিটিং পাবলিশিং কোর্স করা, ক্যাম্পাসিং থেকেই চাকরি নিয়ে দিল্লি চলে যাওয়া, পুরোটাই নিজের দমে এবং নিজের ডিসিশনে, যে আমি বস বাইরে গিয়ে থাকবো, আই উইল মেক মাই ওন লিভিং ইত্যাদি। যে কারণে পাঠভবনে তুই আজও বিম্ববতীর ভাই, আজও একদম। আমি আর আমার দিদি দুজনে এক স্কুলে পড়তাম, পাঠভবনের একটা বিরাট অবদান রয়েছে, সেটাই আমরা আমার। হ্যাঁ, মানে তো ছোটবেলা বলতে এটাই, আমি 3 জন মহিলার মাঝে বড় হয়েছি, এবং তাই জন্য কিছু কিছু জিনিস আমাকে কোনোদিন বলতে হয়নি। যেমন পিরিয়ডস কি আমাকে আলাদা করে বুঝিয়ে দিতে হয়নি। ওটা যে কোনো অসুখ নয়, ওটা যে কোনো কোট আনকোট অসুবিধে নয়, এটা আমাকে আলাদা করে বোঝাতে হয়নি। হ্যাঁ, ওটা একটা নর্মাল মেটাবলিজম, একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস যেটা মহিলাদের হয়, প্রত্যেক মাসে হয়। এটা আমাকে কেউ আলাদা করে বলে দেয়নি বা এটা আমাকে বুঝিয়ে দিতে হয়নি। এবং দিদির সঙ্গে মানে এক ঘরে থাকতে থাকতে, সো আই ইউজ টু আন্ডারস্ট্যান্ড যে ওয়েন শি ওয়াজ আপসেট, ওয়েন শি ওয়াজ হার্ট ব্রোকেন, ওয়েন শি ওয়াজ ইন এন এক্সট্যাটিক মুড, পুরোটা বুঝতে শিখেছিলাম। এবং তাই জন্য মানে হয়তো একটা মহিলার মনটাকে কাছ থেকে দেখতে পেয়েছিলাম, আমি বুঝতে পেরেছি কিনা সেটা বলাটা অত্যুক্তি হয়ে যাবে, সেটা অত্যুক্তি হয়ে যাবে। তাই জন্য এখনো আমি মার ভীষণ ক্লোজ, প্রবাবলি বিকজ অফ দ্যাট ফিমেল ইন্টারাকশন দ্যাট আই হ্যাড ইন মাই চাইল্ডহুড। আমি মার ভীষণ ক্লোজ। এই জন্যই কি তোর নিজের কোনো প্রেমিকা বা প্রসপেক্টিভ প্রেমিকার থেকে এক্সপেকটেশন বেশি? আমার নিজের থেকে অনেক বেশি এক্সপেকটেশন। আমি নিজের এক্সপেকটেশনটা ফুলফিল করে বা ম্যাচ করে উঠতে পারি না। কি এক্সপেকটেশন তোর নিজের থেকে? একটু স্থিতধী হবে। আচ্ছা, মানে উচ্চিংড়িগিরিটা একটু কমবে। তোর নিজে? আমার নিজের। তুই কিসের উচ্চিংড়ে? তুই তো, আমার তো মনে হয় তুই তোর এখন 27-28, এই 27-28 বছরের খাঁচাটার মধ্যে একটা 70 বছরের পাখি আছে। না, সেটা অন্য কারণ। সেটা হচ্ছে যখন তোমার ক্রাইসিস হবে। সেটা ঠিক। যখন ক্রাইসিস হবে না, 10 দিন অসম্ভব প্রেম পাচ্ছে, মনে হচ্ছে মন একে একে 2। হ্যাঁ, তার 10 দিন পরেই মনে হচ্ছে সেই তাকালি সর্বনাশ। তারও 5 দিন পরে মনে হচ্ছে জানি না, চিনি না। না, তারও 5 দিন পরে মনে হচ্ছে রোদের নিশানা হয়ে গেছে। হ্যাঁ, খোলা জানলার পাশে পেতেছে বিছানা, চিকেন পক্স হয়েছে বেসিক্যালি। জানলার পাশে বিছানা পেতে শুয়ে আছে। এত বেশি প্রেম হচ্ছে, প্রেম না, ওটা প্রেম রোগ হয়ে গেছে। বুঝতে পেরেছি। এত বেশি প্রেম হয়েছে। তারপর একদিন কেটে গেল। হ্যাঁ, কেটে যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে, তুমি যদি প্রেম করার সময় এত অশান্ত থাকো না, তুমি যদি এটা থাকো যে 10 দিন মনে হচ্ছে প্রেম করে বিশ্ব উদ্ধার করে দেবো, তারপরের 1 মাস ফোনটাও তুলতে ইচ্ছে করছে না, হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাতে ইচ্ছে করছে না, কন্টিনিউয়াসলি ডাবল ব্লুটিক হয়ে পড়ে আছে মেসেজগুলো, এটা আমি এক্সপেক্টও করি না যে কেউ থাকবে। আমি এক্সপেক্টও করি না গো কেউ থাকবে। কারণ এই ট্যান্ট্রাম ডিলিং উইথ অগ্নিজিৎ সেন ইজ probably the second hardest thing after India-Pakistan match. এত যখন প্রবলেম, তো why aren't you working on yourself? Trying to.
হচ্ছে না। তাই জন্যই ডিসাইড করেছি এখন সময়টা নয়, ছলাৎ হবে, ধপাস হবে না। এই ছলাতের ব্যাপারটা কি? ছলাতটা খুব ইন্টারেস্টিং একটা শব্দ তুই ইন্ট্রোডিউস করেছিস। ছলাৎ ওই বুকের মাঝে যেটা হয়, জ্যাক আর রোজের পরস্পরকে দেখার পর হয়েছিল। কিন্তু ওই ছলাতের জন্য তো একটা লোক প্রাণ দিয়ে দিল। তার মনে হয়েছিল যে ছলাতের জন্য মানে এই ছলাৎটা আসলে ধপাস, এই ছলাৎটা আসলে দড়াম। কোন ছলাৎটা ধপাস, কোন ছলাৎটা দড়াম তোমাকে বুঝে নিতে হবে। এবং আমার ক্ষেত্রে আমি এখন একদম একটা বেড়া দিয়ে রেখেছি, অনেক সময় আছে, নিজেকে আগে একটু শান্ত হতে হবে, নিজেকে আগে একটু ম্যাচিওর হতে হবে। এখন আমি বড্ড অশান্ত, বড্ড উচ্ছিংড়ে। এইভাবে যাই হোক সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, এইভাবে যাই হোক প্রেমও হয় না। মানে আমি এই ছলাতের প্রসঙ্গেই বলতে পারি, ওই ফ্রেন্ডসে জয়ী বলেছিল না, ইউ আর সো ফার পাস্ট দ্য লাইন ইউ ক্যানট ইভেন সি দ্য লাইন, দ্য লাইন ইজ আ ডট টু ইউ। এবার এই ছলাতকে নিয়ে তো নানা রকম মজা আমরা করছি ঠিকই, ছলাত আমাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে। ছলাত একটি মানুষ? হ্যাঁ, একটি মহিলা। এটা আমি জানতাম না, তাকে দেখে আমার ছলাত হয়েছে। এবার সেই ছলাত আমাকে বলেছে যে তুমি এটা করছো সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কোনটা করছো? এই ছলাতটা মানে ফেসবুকে লিখছো বা ফেসবুক লাইভে বলছো, ছলাত নিয়ে তো ফেসবুক লাইভে বলেছি, অমুক তমুক অমুক, মানে অমুক জায়গায় দেখা যায়, অমুক জিনিসটা করে, তমুক জিনিসটা পছন্দ করে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখন জিনিসটা বড্ড অবভিয়াস হয়ে যাচ্ছে, মানে তুমি এত কিছু ডাইভালজ করে দিয়েছো আমার সম্পর্কে, জিনিসটা এখন বড্ড অবভিয়াস হয়ে যাচ্ছে এবং আমাকে অনেক অস্বস্তিকর প্রশ্ন ফেস করতে হচ্ছে, আমি কেন এটা করবো। শি ওয়াজ নট ইন্টারেস্টেড। অ্যাবসলিউটলি নট। আমি ভেবে দেখলাম একদম ঠিক, আমি আমার এন্টারটেনমেন্টের জন্য, আমি আমার ভালো লাগছে তার সম্পর্কে কথা বলতে হলে সেটা ফেসবুক লাইভে বা রেডিওতে করবো না। তো ছলাত আমার থেকে বয়সে একটু ছোট, তাই জন্য সে আমাকে রূঢ়ভাবে বা কর্কশভাবে কিছু বলতে পারেনি। সে আমাকে খুব ঠান্ডা গলায় ঠান্ডা মাথায় বলেছে এবং মেয়েদের এই টোনটা আমি ভীষণ ভয় পাই। কারণ দিদি কোনোদিনই খুব চেঁচানোর লোক নয়। আচ্ছা, দিদি খুব ঠান্ডা মাথায় ঠান্ডা গলায় কথা বলা মানুষ। দিদিমণি তো আরো, কিন্তু ওই ঠান্ডাটা একেবারে মানে বরফ শীতলতা আর কি। হ্যাঁ, আমি ওই শাসনটা পেয়ে বড় হয়েছি বলে ওই শাসনটাকে আমি খুব ভয় পাই। এটা আমার দিদা খুব করতেন, যে ধর আমরা ভাইরা খুব হই হুজ্জুতি করছি এবং আমাদের একটাই বোন, তো সবচেয়ে বেশি আদর ওকে করতাম, সবচেয়ে বেশি পেছনে ওর লাগতাম। আমরা যখন এরকম হচ্ছে দুপুরবেলা ঘুমানোর কথা, দিদুন এসে শুধু দাঁড়াতো ঘরের সামনে দাঁড়িয়ে, ওই একদম একবার বলতো যে আমি সব দেখছি, কিন্তু গট গট করে আমরা গিয়ে বিছানায় উঠে পড়ে শুয়ে পড়লাম। সরকার এক সোচ হ্যায়। একদম, আই টোটালি গেট ইট ভাই। তাই জন্য আমার নিজের শাসন করার পদ্ধতিটাও অনেকটা এর দ্বারা অনুপ্রাণিত। এখন তো আমরা সবাই অনুপ্রেরণায় চলছি খুব, এই রে বলে দিল। তো না, সেটাই আমার খুব অনুপ্রাণিত, মানে এই শাসন করার ধরনটা। মানে আমি কাউকে কোনোদিন খুব উচ্চগ্রামে উচ্চস্বরে বকি না। তুমি আমার নাটকের দলে জিজ্ঞেস করতে পারো, আমার কলিগসদের জিজ্ঞেস করতে পারো, আমার মাথা গরম হয়ে গেলে আমি ভীষণ ঠান্ডা হয়ে যাই। তুই ঘোস্ট করে দিস, আমাকে করেছিস বহুবার ভীষণ। এই একদম মাথা গরম হয়ে গেলে আমি মানে আই কিপ ইট টু মাই সেলফ। এই যে নিজের ভেতরে রাখতে রাখতে সেটা তোর পক্ষেও তো ক্ষতিকর। কতটা অ্যাংস্ট তুই নিজের ভেতরে চেপে রাখবি? না না, আমি নিজের ভেতর রাখছি মানে যে নিজের সঙ্গে কথা বলছি না তা তো নয়। জিনিসটা মানে আমি নিজের সঙ্গে কথা বলে নিজের সঙ্গে নিজে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হয়, সবাইকে আসতে হয় দিনের শেষে কাষ্ঠ হেসে। নিজের সঙ্গে নিজে তোমার আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলে বস খুব চাপ। এই জন্যই সোমাক বলেছিল 70 বছরের খাঁচা, 70 বছরের পাখি, 70 বছরের পাখি। আমি নিজে এখন কথা বলতে বলতে বাবা অ্যারিস্টটল ঠাকুর বসেছিল। কামিং ব্যাক টু ছলা। হ্যাঁ, সো ছলা যেহেতু আমার থেকে বয়সে একটু ছোট, তাই সে আমাকে খুব শান্তভাবে ঠান্ডা গলায় ঠান্ডা মাথায় বলেছে এবং আমার খুব খারাপ লেগেছিল, ভীষণ। আই ফেল্ট অ্যাশেমড, আমার লজ্জিত লেগেছিল যে ছি ছি ছি, মানে নিজের এন্টারটেনমেন্টের জন্য একজন মেয়েকে অস্বস্তিতে ফেলবো আমি এইভাবে, মানে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, আমার কন্টেন্ট এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, আমার আর কিছু নিয়ে কথা বলার নেই। একটা কন্টেন্ট ছিল, ভালো লাগা কি ছিল না? ডেফিনেটলি ছিল। ভালোবাসা কন্টেন্ট হয়ে গেলে খুব মুশকিল। क्या बात। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে তোমার পরের প্রশ্নটায় যাচ্ছি। বিসমিল্লায়, যে বিসমিল্লাহ ছবির প্রিমিয়ার হলো ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি, সেখানে আমি একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলাম। তুই বলছি আমি ঋদ্ধির ভাই, ঋদ্ধির বড় ভাই ফুয়াদ বলে একটি চরিত্র। বাই দ্য ওয়ে, বিসমিল্লাহ যদি ওটিটিতে রিলিজ করে খুব শিগগিরই ডেফিনেটলি দেখবেন। অগ্নি খুব ভালো পারফর্ম করেছে এবং দেয়ার ইজ ভেরি গুড রিভিউজ অ্যাবাউট হিজ পারফরম্যান্স। সো বিসমিল্লাহর প্রিমিয়ারে তো গৌরব চক্রবর্তী, মানে আমাদের এডমন্ড দান্তেস, তার একটা বড় চরিত্র ছিল। তো এবার এডমন্ড দান্তেসের সঙ্গে সানডে সাসপেন্সের ফেলু চক্রবর্তীও এসছেন, অবশ্যই। তার সঙ্গে মিঠু চক্রবর্তীও এসছেন, অবশ্যই। তার সঙ্গে সত্যবতীও এসছেন। মানে এত কিছু হচ্ছে, ফেলুদা, সত্যবতী, এডমন্ড দান্তেস, এত লোকে এসছে। তুমি গোড়াকে ভুলে যাচ্ছ। গোড়া আসেনি। হ্যাঁ, সো বেনুদার মিঠুদি ঠিক আমার পেছনে বসেছে প্রিমিয়ারে। হ্যাঁ, সো এটা পুরোটা হয়ে গেল, প্রিমিয়ার হয়ে গেল, বাড়ি গেলাম। পরের দিন সকালবেলা 10:30-11টায় বেনুদা আমাকে হোয়াটসঅ্যাপ করলো, কাল তোর অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আরে বাস, ব্রিলে, এটা না বিরাট, এটা কি এবার, তাই তো বিরাট প্রাপ্তি। তোমার যে রিয়াকশনটা হলো আমার এক্স্যাক্টলি সেই প্রতিক্রিয়াই হয়েছিল। আমি জিনিসটা স্ক্রিনশট করে আমার ফেসবুক পেজে পোস্ট করি আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিই, যে মানে এটাই লিখেছিলাম, যে ভীষণ আপ্লুত হয়ে, খুব ওভারওয়েলমড হয়ে লিখেছিলাম যে কামিং ফ্রম বেনুদা, এটা বিরাট ব্যাপার। বিকেলবেলা 4:30 আমার ফোনে বেনুদার নাম্বার সেভ আছে ফেলু চক্রবর্তী বলে, ও না সরি ফেলুদা চক্রবর্তী বলে, ফেলুদা চক্রবর্তী কলিং। হ্যাঁ, বিকজ বেনুদা ইকুয়াল টু ফেলুদা, ফেলুদা চক্রবর্তী কলিং। ফোন তুলে, স্যার বলো। সব কথা যদি পাবলিক হয়ে যায় তাহলে তো এরপর থেকে আর কিছু বলাই যাবে না। এই রে, আমরা বললাম কি হয়েছে স্যার?
কি হয়েছে তুমি জানো? বললাম মানে আমি অ্যাকচুয়ালি এতটা পুরোটাই বুঝতে পারছি, কিন্তু আবেগের ওপর তো একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। সব কথাই যদি এভাবে পাবলিক হয়ে যায় তাহলে তো তোমাকে এরপর থেকে আর কোনো কথা বলা যাবে না। ঠিক। এবার আমাকে 5টা লোক ফোন করে জিজ্ঞেস করছে যে আপনি তো আমাদের অভিনয় কোনোদিন ভালো বলেন না, অগ্নিটা বললেন কেন? নট দ্যাট আই পে এনি হিট টু দেম, বাট স্টিল তো তোমাকে আমি বলছি। আমি ওদের উত্তর দিলাম যে অগ্নি তো প্রফেশনালি অভিনয় করে না, তাই জন্য ওর কৃতিত্বটা অনেক বেশি। আপনারা তো প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, আপনাদের আলাদা করে বলার কি আছে? কিন্তু এটা বলার জন্যই ফোন করলাম যে সব জিনিস যদি রেডিওতে চলে যায় তাহলে বা তোমাকে ফেসবুক পেজে চলে আসে, তাহলে তো তোমাকে আলাদা করে কিছু বলা যাবে না। আমি তো ভীষণ অনুতপ্ত হয়ে না বিনোদ আমি এক্ষুনি পোস্টটা ডিলিট করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে বলে ফোনটা রাখার আগে বললাম, খুব ভয় ভয় বললাম, বিনোদ একটা কথা বলবো, বলো। বললাম যে দেখো, ফেলুদা কিন্তু লালমোহনবাবুর ভুল ধরিয়ে দিত, কিন্তু কখনো কিন্তু লালমোহনবাবুকে ছেড়ে যায়নি। এই হুঁটা যেটা বলে তখন মনে হয় ঠিক আছে, মানে ওই মানে একদম ঠিক সময় টাইটানিক পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। জাস্ট ধাক্কাটা মানে 1 সেন্টিমিটারের জন্য ধাক্কাটা অ্যাভয়েড করে কাটিয়ে বেরিয়ে গেছে। খুব ছড়াস তাই না? ভয়ঙ্কর। কেন বলতো? ওয়াই আর ইউ লাইক দিস? আমি নিজে মানুষটা খুব ছড়ানো, আমি নিজে মানুষটা সব ঘেঁটে না, ফেলি, কিন্তু দেখ ঘেঁটে ফেলে বিশ্বাস করি অন্য কেউ আমার জন্য গুছিয়ে দেবে পুরোটা। না, আমি কিন্তু আবার কন্ট্রাডিকশন কিরকম দেখ, তুই এখন একা থাকছিস, একা থাকছি না, মা বাবার সঙ্গে থাকছি, But মাঝে মাঝে you have a separate space. হ্যাঁ, I have a separate space, যেখানে মাঝে মাঝে মনে হয় যে I feel I need some me time, some alone time. হ্যাঁ, তো সেখানে তুই নিজে রান্না করছিস, নিজে মোটামুটি একটা ঘর চালাচ্ছিস, তারপর অফিসে আসছিস। ঘর চালানো না, বাট ওই আর কি। হ্যাঁ, তো এটা তো ঠিক ছড়ানো মানুষের লক্ষণ নয়। তুমি কি করে জানলে যে প্রত্যেকদিন আমি ডিনার করে ঘুমোতে যাচ্ছি, বা প্রত্যেকদিন আমি খুব পরিপাটি করে রান্না করছি? তুমি আমার বাড়িতে ঢুকে দেখো না বই খাতাগুলোর কি অবস্থা। পশ্চিমবঙ্গের বহু মেয়েদের মনটা ভেঙে গেল এটা শুনে যে অগ্নি হয়তো রোজ রাত্রিরে হয়তো মাঝে মাঝে না খেয়ে ঘুমিয়ে পড়ছে। না খেয়ে ঘুমিয়ে পড়ি না, মাঝে মাঝে 2 বিস্কুট আর জল খেয়েও ঘুমিয়ে পড়ি, মাঝে মাঝে ক্যাডবেরি খেয়েও ঘুমিয়ে পড়ি। সে কি রে? হ্যাঁ, সেটা এবার পুরোটাই এই যেটা আমি বলছিলাম পুরোটাই মরশুমের ওপরে। আচ্ছা, সেটা ভালোবাসা না মন্দবাসা সেটা তোমাকে বুঝতে হবে। পুরোটাই মরশুমের ওপরে। আর মৌসুম কেসা হ্যাঁ আজ, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এবং আমি ভালোটাতেও ছড়াই, খারাপটাতেও ছড়াই, দুটো ছড়ানোর আলাদা ব্যাপার আছে। আচ্ছা, ভালো যখন হয় তখন ছড়িয়ে মানে এমনভাবে ছড়াও, ততটাই ছড়াও যাতে ফোন করে ওই আবদারটা করা যায় যে এসে একটু গুছিয়ে দে, গুটিয়ে নিতে পারো ব্যাপারটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। খারাপ হলে তো ভাই ঠিক আছে, নিজেই মেজের ওপর শুয়ে আছো সিলিং এর দিকে তাকিয়ে, কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি। এই যে কথাটা একটু আগে তুই বললি যে তোর সঙ্গে থাকাটা খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবল, সেটা অগ্নিজিৎ সেনের ব্যক্তিত্ব 100%। আচ্ছা, এর সঙ্গে তার মানে আমি যা বুঝতে পারি যে মির্চি অগ্নি সদা সিঙ্গেলটা সেটা একটা অভিনয়, সেটা একটা অভিনয় না, দ্যাট ইজ এ স্টেট অফ মাইন্ড। সদা সিঙ্গেল ইজ এ স্টেট অফ মাইন্ড, যেমন জাকির খানের হাকসে সিঙ্গেল। হ্যাঁ, সদা সিঙ্গেল ইজ এ স্টেট অফ মাইন্ড। এটা অ্যাগেন গোয়িং ব্যাক টু ইন্দ্রাণীদিস রেফারেন্স, ইন্দ্রাণী চক্রবর্তী আমাদের এক্স প্রোগ্রামিং হেড, তিনি বলেছিলেন এমন কিছু রেডিওতে করবি, রেডিও তো অভিনয় নয়, 3 মাস হলো শেষ হয়ে গেল, রাইট, 365 days 24/7 একদম এমন কিছু করবি যেটা তোকে অভিনয় করতে হবে না। এবং আমি ওই মানুষটা, আমি সদা সিঙ্গেল, ওই চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি, কবজির জোরে আমি পারবো না। কিন্তু যেটা আমি বলছি যে সদা সিঙ্গেলের মধ্যে ওর একটা ব্যথা আছে যে সদা সিঙ্গেলের কেউ জুটছে না। অগ্নিজিৎ সেনের মধ্যে কোনো ব্যথা নেই, ও কাউকে চাইছেও না। দিস ইজ দ্য ডিফারেন্স। না, ছলাৎ হচ্ছে একটা ইনডিরেক্ট দুঃখ রয়েছে যে কেউ মানে যার জন্য ছলাৎ হচ্ছে সে আমাকে পাত্তা দিচ্ছে না, সেটা মানে ইন্ডিয়ান মেলিগো, দ্যাট ইজ নাথিং এলস, হতেই পারে, দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। সেটাই হয়, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, গুরুদেব বহু আগে দর্শন দিয়ে গেছে, এটাই হয়। বাট ইট ইজ ইয়োর মেল ইগো দ্যাট ইজ গেটিং ইন ইয়োর ওয়ে, যে না 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 কি করে হতে পারে, আমি আমার পেজে ফলোয়ারের সংখ্যা জানিস, হ্যাঁ, এটা একটা মেজর কমপ্লেক্স, ভয়ঙ্কর। এটা দিয়ে প্রেম হয় না, আমার পেজে ফলোয়ারের সংখ্যা দিয়ে প্রেম হয় না। রাত 2:30টার সময় ফোন করে কি আমি 3টে অবধি তার কাছে কাঁদতে পারি, সেটা দিয়ে প্রেম হয়। কেউ নেই, 8.5 লক্ষ ফলোয়ারের কেউ আসবে না 2:30টার সময় চোখের জল মুছিয়ে দিতে, ওই মানুষটাই আসবে, ওই মানুষটাই থাকবে, চোখের জল মুছিয়ে দিয়ে ম্যাগিটা ওই মানুষটাই বানিয়ে দেবে। উফ বাবা, সত্যি বলেছিলাম। হ্যাঁ, পাখিটা 80 বছরে, না 80 বছর, বাট আমি এগুলো জেনুইনলি বিলিভ করি, জানো তো। এবং আমি সত্যি কথা বলতে চাই, এগুলো উপলব্ধি হয়েছে তোর, এগুলো আমার উপলব্ধি হয়েছে। আর একটা কথা, আমি এখানে খুব কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে, লোকে বলবে যে বাদলা দীনেশের সঙ্গে যে তৃতীয় ব্যক্তিটা ছিল সেটা হয়ে গেছে অগ্নি, বিনয়ী। হ্যাঁ, সেটা নয়। আমি জেনুইনলি বিশ্বাস করি অ্যাজ আ জক আই এম স্লাইটলি অ্যাবাভ অ্যাভারেজ, as a radio jockey, okay, as a stage anchor very average, as an actor below par. কারণ আমার কাছে, আবার বলছি, আমার কাছে জকিং এর স্ট্যান্ডার্ড মীর আফসার আলী, আমার কাছে স্টেজ প্রেজেন্টেশনের মানে ইস্টার্ন ইন্ডিয়া যদি বলি, আমি অস্কার টস্কার ছেড়ে দিচ্ছি, অত বড় ক্ষেত্রে আমি যাচ্ছি না, অস্কার টস্কার ছেড়ে দিচ্ছি, আমি জিমি কিমেল অব্দি আমি যাচ্ছি না। যদি স্টেজ প্রেজেন্টেশন বলি, আবার ওই একটা লোকের নামই নিতে হবে, একদম
যে একটা টাইমস অ্যাওয়ার্ডসও যে ফর্মাল টোন নিয়ে করতে পারে, একদম। হ্যাঁ, একটা মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসও সে ইকুয়ালি মজা করে ফর্মাল টোন নিয়ে জিনিসটা পুরো ছেড়ে দে, একটা কোথাও সিম্পল মেলা হচ্ছে সেখানে উঠে গিয়েও সে স্বচ্ছন্দ, সাবলীল, প্রচন্ড সাবলীল। এবং অভিনয় তো ছেড়েই দিলাম, মানে থিয়েটার বলতে গেলে তুমি কি করবে, তুমি আজকে চেতনার ডন দেখো, সুমন মুখোপাধ্যায় যে কাজ করেন সেটা দেখো, চন্দন সেনের অপবিত্র দেখো, সব্যসাচী চক্রবর্তী আর অসিত বসু স্টেজে কি দাপিয়ে বেড়ান 2.5 ঘন্টা দেখো, দেখে না তোমার নিজেকে মনে হবে যে ভাই কি করছি, এই কি করছিটাই তোমাকে চালিয়ে নিয়ে যাবে। দ্যাট ইজ ইয়োর ড্রাইভ, দ্যাট ইজ ইয়োর মোটিভেশন। এদের মতন বস হতে পারবো না, হতে চাইও না, চেষ্টা করি না যাতে এরা যেভাবে স্টেজে সত্যিটাকে অ্যাচিভ করছেন, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের কাজ তো সত্যিটাকে স্পর্শ করা, চেষ্টা করি না সেই সত্যিটার কাছাকাছি পৌঁছতে কোনো ফাঁকি না দিয়ে, পরিশ্রম করে সেটা চেষ্টা করি না। এবং অভিনয়ের স্ট্যান্ডার্ড যদি মানে ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে বলতে হয়, নেভার এন্ডিং লিস্ট, একদম নেভার, কাকে ছেড়ে তুমি কাকে বলবে। এবং ওটিটির জন্য তো এত ভালো ভালো অ্যাক্টর, বাপ। এবার আমি একটা লোকের নাম বললে লোকে বলবে আপনি অমুক নামটা বললেন না। যেমন প্রথম যে নামটা আমার মাথায় আসে নাসিরউদ্দিন শাহ, তাহলে বলতে নাসিরউদ্দিন শাহ নাম নিলে আপনি ইরফানের নাম নিলেন না, আপনি বলরাজ সানির কথা বললেন না, আপনি উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় বলছেন না, তুলসী চক্রবর্তী, রবি ঘোষ বলছেন না। গাদা গাদা উদাহরণ আছে, খুব সিম্পল এক্সাম্পল। রবি ঘোষ গল্প হলেও সত্যিতে যা করেছে, ড্রিম। একটা লোক মানে ড্রিম, মানে শুধু তাই নয়, মানে আমি আরো সহজ করে দিচ্ছি তোমাকে এক্সাম্পলটা। চিন্ময় রায় বসন্ত বিলাপে যেটা করেছে, তুমি একবার বলো উত্তম, একবার বলো, আমি বলো না উত্তম কুমার, হরি বাবা, এইটা যেটা করেছে চিন্ময় রায়, মানে আমরা যারা, মানে আমি আর সমক আমরা দুজনে মিলে ওএমজি করি, সেটাও তো কমেডি, ইটস আ ড্রিম একদমই। এবং করতে 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 একটা দিন আসবে বস স্টেজে, যেটা আমি স্বপ্ন দেখি, ওই স্টেজ থেকে নেমে আমি বলবো যে আজকে ঠিক হয়েছে, মানে ঠিক হয়েছে, তো তোর কাছে ভালো খারাপ নয়। তো তোর কাছে স্টেজ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ক্যামেরা? ডেফিনেটলি, ফর নাও ডেফিনেটলি, কারণ স্টেজ থেকে আমার অভিনয় শেখা শুরু, তাই জন্য আমার গোলন্দাজে ক্যামেরার সামনে অ্যাডজাস্ট করতে ভীষণ সমস্যা হয়েছে। এবং আমি নতমস্তকে ধন্যবাদ জানাই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে ফর বিং সো পেশেন্ট। ধ্রুবদা ইজ আ ভেরি পেশেন্ট পার্সন বিহাইন্ড দ্য মনিটর, এটা অনেকেই জানে না। ধ্রুবদা খুব পারফেকশনিস্ট, ধ্রুবদা খিটখিট করবে, আমার এটা চাই, এটা চাই, এটা চাই, পেছনে ক্রাউড নেই কেন, তমুক নেই কেন, ওই পাসিং শটটা নেই কেন, ওটা নেই কেন। বাট উইথ অ্যাক্টার্স হি ইজ সো পেশেন্ট। এবং গোলন্দাজে তোমাকে বুঝতে হবে যে গোলন্দাজে যে ফুটবল টিমটা অভিনয় করেছে, 11 জনেরই তো ইকুয়াল রোল ছিল, নাড়ু ওয়াজ দ্য 12th পার্সন। কটা মুখকে তুমি চেনো, সব কটাকে থিয়েটার থেকে তুলেছে, বা ওটিটিতে এর আগে অল্প বিস্তর কাজ করেছে, বা ধ্রুবদার সঙ্গে অল্প বিস্তর কাজ করেছে। দীপক অধিকারী ছাড়া গোলন্দাজে যে মানুষটিকে আমরা দেব বলে জানি, সে ছাড়া সবাই ওই করছে, হচ্ছে ট্রাইং টু ফিগার আউট। আর আমি তো একেবারে আনকোড়া, স্টেজ থেকে গেছি। ধ্রুবদা আমাকে, আমাদের 28 দিনের শুটিং শিডিউল হলে ধ্রুবদা আমাকে প্রথম 13 দিন শুধু বলেছে অগ্নি কম কম, বেশি করছিস, ওটা কেন করলি পেছনে, এটা দেবের শট, তুই এটা করবি না, তোর এটা করার দরকার ছিল না, অগ্নি কম কম। এবং ক্লোজ আপে ধ্রুবদা আমাকে একটা বাণী দিয়েছিল, যেটা সব অ্যাক্টরের বাণী হতে পারে। ধ্রুবদা আমাকে বলেছিল, মনে রাখবি অন ক্যামেরা ক্লোজ আপে স্মল ইজ বিগ, বিগ ইজ আর্থকোয়েক। ব্রিলিয়েন্ট, এটা আমাকে ধ্রুবদা বলেছিল। সো আর গোলন্দাজ যদি প্রসঙ্গটা যখন উঠলোই তখন বলি, দেব ইজ দ্য নাইসেস্ট কো অ্যাক্টর টু ওয়ার্ক উইথ। আমার প্রি গোলন্দাজ দেব সম্পর্কে যে ধারণা ছিল, দেবদা সম্পর্কে যে ধারণা ছিল, পোস্ট গোলন্দাজ আকাশ পাতাল তফাৎ। ডার্লিং অন সেট, কোনো ট্যান্ট্রাম নেই, সেলিব্রিটি সি নেই। অবভিয়াসলি তার বাউন্সার লাগে, সে একজন এমপি, সে একজন সুপারস্টার, তার বাউন্সার লাগে, কিন্তু সে যখন সেটে এসে বসলো কোনো বাউন্সার নেই আশেপাশে। উত্তম দা বলে একটি ছেলে আছে, উত্তম দা দেবদার ম্যানেজার, খাবার দাবারটা দেখাশোনা করে উত্তম দা আছে। এবং উত্তম দা আফটার এ পয়েন্ট অফ টাইম আমাদেরও বন্ধু, পার্ট অফ দ্য গ্রুপ, তো আমাদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, হ্যান ত্যান, চোখটা দেবদার দিকে আছে সবসময়। অগ্নি তুই ঢেকে যাচ্ছিস, অগ্নি তুই ওভারল্যাপে চলে গেলি, তোকে পজিশনটা তোর দেখা গেল না, ঠিক করে আয়। আরে বাবা, তোর সামনে যখন ক্যামেরাটা প্যান করে আসছে তখন কাঁদ, আগে কেঁদে কি হবে, চোখের জল তো খরচ হয়ে যাচ্ছে, ধরে রাখ ধরে রাখ ধরে রাখ ধরে রাখ। এটা যা হ্যান্ড হোল্ড করেছে আমাকে লোকটা, এবং প্রতিটা শটের আগে, তাহলে তুই কোথায় দাঁড়াচ্ছিস এখানে, হ্যাঁ তাহলে আমি এটা করছি, হ্যাঁ ওকে। এবং ধ্রুবদা যত না পেশেন্ট, দেবদা আরো বেশি পেশেন্ট। গোলন্দাজে একটা নাচের সিকোয়েন্স ছিল, সেখানে আমি 6:30টায় পৌঁছে সকালবেলা জানতে পারি আমাকে নাচতে হবে, ধারণাই ছিল না নাচতে হবে। হ্যাঁ, তো দেবদা খুব, মানে দেবদার মধ্যে আমার একটা খুব মিসচিভাস সাইড আছে। তুই এমনিও একটু পেঙ্গুইনের মতো হাঁটিস, শুধু হাঁটি, মানে পেঙ্গুইন একটা সিন্ধু ঘটক, ওয়ালরাস। হ্যাঁ, তো যাই হোক, তো সেখানে পৌঁছে জানলাম যে নাচতে হবে। এবার দেবদার মধ্যে একটা খুব মিসচিভাস সাইড আছে আর কি। তো সে আমরা গাঁতিয়ে কোরিওগ্রাফি প্র্যাকটিস করছি, আমরা 7:30টায় পুরো কস্টিউম ধুতি পরে নাচ, তার উপর 7:30টায় কস্টিউম পরে 15টা অব্দি প্র্যাকটিস করছি। দেবদা একবার এলো, নাচের কোরিওগ্রাফিটা দেখবে, নিজের পার্টটা বুঝে নেবে। নিজের পার্টটা বোঝাটা করলে আমি দেখতে চাই টিম কিভাবে নাচছে। আচ্ছা, বলে এবার মিউজিক চালানো হয়েছে, হ্যাং করেছে, দেবদার মুখের সমস্ত আলো, আশা,
দপ করে নিভে গেল ওইখানে দাঁড়িয়ে। হ্যাঁ, তার মেজার কারণ হচ্ছে নাড়ু, আমি, কারণ নাড়ু ফ্রন্ট রোতে নাচছে ইম্পর্টেন্ট ক্যারেক্টার বলে, বাকি যারা গাঁথিয়ে নাচছে তারা সব পিছনে, নাড়ুকে আগে দেখা যাবে। তো দেবদা আমাকে কাঁধে হাত দিয়ে খুব সুন্দর কথা বলেছিল দুটো, যেটা আমাকে ভীষণ হেল্প করেছিল নাচে। দেবদা আমাকে বলেছিল, দেখ রেডিও মির্চিতে কিন্তু গানটাই বাজবে, সিনেমাটা কিন্তু কেউ দেখবে না, ইউটিউবে কি থাকবে গানের ভিডিওটা, সিনেমাটা কিন্তু থাকবে না। খুব মানে থ্যাংক ইউ দেবদা, খুব ইন্সপায়ারিং কথা, থ্যাংক ইউ ফর এনকারেজিং সো মাচ। খুবই এটা যেমন আমার হয়েছে, হ্যাঁ তেমনই আবার নাচের পরে খারাপ হয়নি, এনে স্যালাড খা, এটাও হয়েছে। এই যে তোর অভিনেতা হওয়ার বা অভিনয় করার যে কথাটা হলো, সেটা শুরু তো স্কুল থেকে, একদম স্কুল থেকে। সেই গল্পটা জানতে চাই। পাঠভবনের যিনি ফিজিক্সের শিক্ষক শুভদীপ চক্রবর্তী, তিনি এখন আমি যে নাটকের দলে কাজ করি অঙ্কুর নাট্য দল, তারও নির্দেশক। আরে আমিও কাজ করেছি, তুমিও কাজ করেছো তার সঙ্গে। তিনি সানডে সাসপেন্সে অভিনয় করেছেন শুভদীপ চক্রবর্তী। শুভদীপ চক্রবর্তী ইজ মাই হ্যাগ্রিড / ডাম্বলডোর, ঠিক আছে। সো শুভদীপ স্যার এই যারা 11 থেকে 12 উঠছে তাদেরকে দিয়ে স্কুলের অ্যানুয়াল ফাংশনে, পাঠভবনের অ্যানুয়াল ফাংশনে একটা নাটক করাতেন। সেটা আমরা করেছিলাম মনোজদের অদ্ভুত বাড়ি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, যেটা নিয়ে অনিন্দদা পরে সিনেমা করলো। আমরা সানডে সাসপেন্সেও সম্প্রতি করেছি এবং খুব ভালো ভিউজ হয়েছে, তাতে ফিডব্যাক খুবই ভালো। যদিও আমাকে একটা ছোট চরিত্র দিয়েছিল, তো আমাকে স্যারও ছোট চরিত্র দিয়েছিলেন। আমি এসবই অভ্যস্ত, মরে যায়, পড়ে যায়, কথা বলতে পারে না, 3টে সিন, একটা সিন এরকম। তো জোকস অ্যাপার্ট, সতীশ ভরদ্বাজ পুরোহিত মশাই, সেই চরিত্রটা আমি পেয়েছিলাম কারণ স্যার বলেছিলেন তোর গলাটা একটু অন্যদের থেকে বয়স্ক শোনায়, তাই জন্য তোকে সতীশ ভরদ্বাজের মিডল এজেড ক্যারেক্টার দিচ্ছে, একটু মিডল এজেড। আচ্ছা, তো সতীশ ভরদ্বাজের চরিত্রটা করে ওইখান থেকে আমার স্টেজে প্রেমে পড়া, ওই মধুসূদন মঞ্চে অ্যানুয়াল ফাংশন করে। আরে বাহ, বিউটিফুল স্টেজ, এবং ওই অ্যাপ্রিসিয়েশন পাওয়া, প্রথমবার ওই স্টেজে দাঁড়িয়ে অ্যাপ্রিসিয়েশন পাওয়া দর্শকের থেকে, আনবিলিভেবল। তার আগে স্কুলে মানে আই ওয়াজ এ ভেরি অর্ডিনারি স্টুডেন্ট, কিন্তু ভেরি অর্ডিনারি স্টুডেন্ট। আমার দিদি খুব ভালো স্টুডেন্ট ছিল, বাংলা ইংরেজিটা চমৎকার বলতে পারতো, লিখতে পারতো। দিদিকে এখনো জিজ্ঞেস করে সুকুমার রায় মুখস্থ বলতে পারবে, চমৎকার লেখার হাত, ভীষণ সর্টেড। ও সবসময় জানতো ও কি করবে এরপরে, তাই জন্য মাস্টার্স করতে করতে এডিটিং পাবলিশিং কোর্সটা করে সেটা চাকরি নিয়ে দিল্লি চলে যাওয়া। আমি একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন, যেটা আগেও তোর ব্যাপারে করেছি, সেটা হচ্ছে যে তুই খুব খুব দাপটের সঙ্গে বলিস যে ভাই আমি বিশেষ কিছু পারি না, আমাকে দিয়ে করিয়ে নাও। একদম, এটা কি তুই সত্যি বিশ্বাস করিস না? এটাও একটা, আমি তোকে যেটা বললাম, অ্যাভারেজ জক, ভেরি অ্যাভারেজ স্টেজ পারফর্মার বা স্টেজ অ্যাঙ্কার অ্যান্ড বিলো পার অ্যাক্টর। আমি সবসময় বলি ভয়েস অ্যাক্টিং 100% বিশ্বাস করি। ভয়েস অ্যাক্টিং এর ক্ষেত্রে আমি এখানে অন রেকর্ড বলছি, চলো বসা যাকে বসে আছি বলে বলছি না, সোমক ইজ অ্যান এক্সাম্পল। মানে যারা যারা ফলো করার চেষ্টা করেন, জাস্ট আমি বলবো 3টে চরিত্র শুনুন, আপনাকে বেশি চরিত্র শুনতে হবে না, 3টে চরিত্র শুনুন। একটা হচ্ছে যেটা আমি তোমাকে বারবার বলেছি, যেটা আমার মতে তোমার সানডে সাসপেন্সের এখনো বেস্ট পারফরমেন্স, ফাইনাল প্রবলেমে মরিয়ার্টি। আচ্ছা, ওকে, সেটা শুনুন। তোপসের নারেশন শুনুন। আর যে কোনো একটা চরিত্র, মানে সানডে সাসপেন্সেও যাই করে, মানে বিভিন্ন শেডের চরিত্র তো তুমি করেছো, হ্যাঁ, সে 3 মাস্কেটিয়ার্স বলি বা বিভিন্ন ধরনের নারেশন বলি, বা প্রেম.com তোমার কাজ বলি, বা অর্থমনর্থমের ফণিটা আমি বলবো, সেটা আমার খুব প্রিয়, আমার খুব ভালো, খুব চ্যালেঞ্জিং রোল ছিল, বা তোপসে হওয়াটা। আমি বলবো সোমকের কাজ শুনুন, কারণ ও যেভাবে এক একটা চরিত্রকে ডিফাইন করতে পারে শুধু ভয়েস দিয়ে, আমরা অনেকেই সেটা পারি না। মীর আর দীপের পরে দ্য বেস্ট অ্যাক্টর সানডে সাসপেন্স কুড ড্রিম টু হ্যাভ ইজ সোমক, 110%। আমি জগন্নাথ বসুকে এর মধ্যে ধরছি না, কারণ জগন্নাথ বসু আমাদের ক্যাটাগরিতেই নয়। জগন্নাথ বসু লেজেন্ড, উসেন বোল্টের মতো। জগন্নাথ বসু পরের ল্যাপে দৌড়চ্ছে, উসেন বোল্ট হিসেবে ভাবতেই আমি কেন বলছি, উসেন বোল্টের সম্পর্কে একটা গল্প আছে। উসেন বোল্ট একটা ট্রেন মিস করলে কি করে, পৌঁছে যান পরের স্টেশনে পৌঁছে পরে মানে ট্রেনটার জন্য ওয়েট করে। আর একটা গল্প আছে, উসেন বোল্ট মানে একটা স্প্রিন্টে দৌড়চ্ছে, তার পাশে আর একটা লোক দৌড়চ্ছে, আচ্ছা কি বলে মানে খুব ক্লোজ সেকেন্ড, না উসেন বোল্ট পরের ল্যাপে দৌড়চ্ছে। তো জগন্নাথ বসু ওই রকম, জগন্নাথ বসু মানে জগন্নাথ পরের ল্যাপে দৌড়চ্ছে, লেজেন্ড। মানে একটা লোক যে বেতার নাটকের পুনর্জাগরণের জন্য সর্বাংশে দায়ী, একদম লেজেন্ড। মানে তার কথা আমি ধরছি না, বলছি মীর আর দীপের পরে দ্য বেস্ট অ্যাক্টর সানডে সাসপেন্স হ্যাড অ্যান্ড স্টিল হ্যাজ ইজ সোমক। থ্যাংক ইউ ব্রো। সোমককে সেই ভ্যালিউটা আমার মনে হয়, সেই ভ্যালিউটা সানডে সাসপেন্স ওকে দিয়েছে, নানা রকম চরিত্র ওকে ভরিয়ে দিয়েছে। বা কারেন্টলি হি ইজ ইন চার্জ অফ প্রেম.com, ও এবং মোহর দুজনে মিলে। আমি বলছি সেটাই, যে মানে এদের পাশে পড়লে আমার সত্যি মনে হয় যে মানে আই এম ভেরি বিলো পার অ্যাক্টর। এটা কিন্তু আমি উইথ নো হিউমিলিটি, মানে আই নো দিস অ্যাবাউট মাইসেলফ। খারাপ অভিনেতার কিছু তাতে করার, আই এম ট্রাইং টু ইমপ্রুভ, কিন্তু খারাপ অভিনেতা খুব খারাপ অভিনেতা বলে আমি হাত পা তুলে বসে নিই। এটাই সবচেয়ে ভালো, ইউ ট্রাই, আই এম অলওয়েজ ট্রাইং। এবং তাই জন্যই এইখান থেকেই তোমার প্রশ্নের উত্তরটা উঠে আসবে। তাই জন্য আমি সবাইকে বলে আমায় দিয়ে করি, আমি ধ্রুবদাকেও বলেছিলাম আমায় দিয়ে করিয়ে নিও। তাই বলে কি আমার নিজস্ব ভাবনা চিন্তা নেই, পার্সপেক্টিভ নেই? হ্যাঁ, ধ্রুবদার ক্ষেত্রে যেটা দেখা গেল পুরোটাই ভুল ভেবে গেছিলাম, তাই আমার নিজের পার্সপেক্টিভ তো
ডেফিনেটলি আছে, মানে এত কিছু পড়ছি, এত কিছু আতলামি করছি, নিটফল শূন্য, তা তো হতে পারে না। আমার নিজস্ব একটা ভাবনা চিন্তা নিশ্চয়ই থাকবে, বাট আলটিমেটলি মাই জব ইজ টু অ্যাডহিয়ার টু দ্য ডিরেক্টর। তাই জন্য সোমকের মানে when সোমক ইজ ডিরেক্টিং সামথিং, আমি তোমাকে আগেও বলেছি তোমার ডিরেকশনে কাজ করে আমার খুব আনন্দ হয়, থ্যাংক ইউ স্যার। বিকজ ইউ পুশ মি মানে আরেকটু বেটার হবে, এই আরেকবার কর, এই জায়গাটায় কেন থামলি, ওই জায়গাটায়। আমি সেটাই চাই, কারণ আমি সেটাই দেখেছি। সব্যসাচী চক্রবর্তী যখন আমাকে এসে আফটার স্পেন্ডিং 20 odd years as ফেলুদা, আফটার বিং আ লেজেন্ড উইচ হি ইজ, শুধু সব্যসাচী চক্রবর্তী নয়, পরাণ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, এরা যখন এসে আমাকে বলেন আরে এই লাইনটা বল, কিভাবে বলবো, পরের লাইনটা তো আমি জানি না ও কিভাবে বলবে, তুই ডিরেক্টর, পুরো ছবিটা তোর মাথায় আছে, আমার মাথায় নেই, আমি ফেলুদা, তুই ডিরেক্টর, এটা বোঝ, আমি একটা চরিত্র, তুই পুরোটা আন্ডারস্ট্যান্ড, এবার বল আমি কিভাবে বলবো। এটা যখন এই মানুষগুলো জিজ্ঞেস করতে কোনো দ্বিধাবোধ নেই, জগন্নাথ বসু যখন এক একটা লাইন শেষ করে বলেন অগ্নি হচ্ছে তো জটে ওটা, না আমি আরেকবার করি, এটা ঠিক হলো না, তুমি আরেকবার বলো, আরেকবার করি জিনিসটা, আরেকবার করি, না আমি কে, হু ইজ অগ্নি ম্যান? একটা রিজনাল স্টেশনের এক কোণে বসে থাকা একটা আরজে, ফাঁকতালে একটা সিরিজ লেগে গেছে, তাও 95% ক্রেডিট সোমকের, এটা আমি অন রেকর্ড বলছি, সেটার কোনো মানে নেই। সেটার আমি বলছি, এটা তো বলছি নিজস্ব পার্সপেক্টিভ, প্রচুর বিনয় করে আপনারা লিখুন কমেন্ট সেকশনে, যত লিখবেন তত দেখবেন চলো বসা যাক আরো চলবে, সোমক পরের সিজনটা আনবে, বাবা হ্যাঁ তাই বলছি যে লিখুন, কিন্তু এটা আমি সত্যি জেনুইনলি বিশ্বাস করি, আই বিলিভ ইন দিস। তুই কি আতেল? না, আই এম আ থিয়েটার এনথুজিয়াস্ট, আই এম আ মিউজিক এনথুজিয়াস্ট, আই এম আ বুক এনথুজিয়াস্ট, সেটার থেকেও বড় কথা আমি প্রেমী। I am that eternal hopeless romantic. I am hopelessly romantic about theatre, about movies, about books, about songs, about everything. ছোট র্যাপিড ফায়ার আমার মাথায় আসছে, র্যাপিড ফায়ার না, যেরকম মাথায় আসে, তার মানেই হচ্ছে যে প্রচুর বকা হয়ে গেছে, না না এবার এপিসোড গুটিয়ে ফেলার টাইম এসছে, চলো হয়ে গেছে, এবার ওঠাও, কত বলবে, হ্যাঁ কত রাখবো, আমি সব এডিট করে ফেলে দেবো, কত বলবে, চলো ওঠো। না 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 না, শোনা, অ্যারেঞ্জ ম্যারেজ ও লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ 110%। বুকস অর ফিল্মস? বুকস। আচ্ছা, ভোরবেলা না মাঝরাত? এখন তো ভাই বলতেই হবে, এখন তো আর কিচ্ছু করার নেই, আমি বলবো ভোরবেলার মর্নিং শো অ্যান্ড মিডনাইট কনভারসেশনস। আচ্ছা, সবচেয়ে বেশি ভয় কিসে? একদিন আমার কাজ লোকের ভালো লাগবে না। শুধু কি কাজ? হ্যাঁ, মানে আমি যে পেশার জন্য লোকে আমাকে চেনে, একদিন আমার কথা বলাটা লোকের আর ভালো লাগবে না, স্টেজ প্রেজেন্টেশনটা লোকের আর ভালো লাগবে না, অভিনয় তো ভালো লাগেই না, সেটা আমি আশাই ছেড়ে দিয়েছি, অভিনয় ভালো লাগবে না, ধরে নিয়েছি যে লাগবে না, তার জন্য চেষ্টা করছি। এবং আরেকটা আমার জেনুইনলি ভয় আছে, সেটা হচ্ছে হারিয়ে ফেলার ভয়, মানে মানুষ হারিয়ে ফেলার। হ্যাঁ, আমি সম্পর্ক হারিয়ে ফেলতে খুব ভয় পাই, এবং সেটাই আমার সঙ্গে বারবার হয়, যে এমন বাজেভাবে ঘেঁটে ফেলি, এটা লুপে পড়ে গেছে, হ্যাঁ এমন বাজেভাবে ঘেঁটে ফেলি, এই প্রচন্ড ভয় করছে, সেটাই হলো। তখন আমাকে এই সকালবেলার 5 ঘন্টা সানডে সাসপেন্স, প্রেম.com, ওমাগো, বই, সিনেমা, থিয়েটার, এগুলো বাঁচিয়ে রাখে। আচ্ছা, ফ্রেন্ডস আর ফ্যামিলি? ডিফিকাল্ট বাট ফ্যামিলি। পাহাড় না সমুদ্র? পাহাড়, অবভিয়াসলি পাহাড়, কারণ সমুদ্র খুব অশান্ত। পাহাড়ের কাছে গিয়ে যখন দাঁড়াই, যখন মনে হয় মানে এবারে দেখো গর্বিত বীর, চির তুষার মণ্ডিত শির, অতিধীর গুরু গম্ভীর, তখন সত্যি মনে হয় যে এত বিশাল, এত বিরাট একটা জিনিস, কোনো অহংকার নেই, তার কোনো গর্ব নেই, সে শুধু দাঁড়িয়ে আছে, তার প্রেজেন্সটাই যথেষ্ট, তাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না, এই দেখো আমি দাঁড়িয়ে আছি, তাকে বলতে হয় না। আর পাহাড়েরও কি অভিমান হয় না, হয় তখন ধস নেমে যায়। ওহ ব্রিলিয়েন্ট। ওইটা হচ্ছে তার প্রেজেন্স। শহুরে জীবন না গ্রামের জীবন? শহুরে জীবন। গ্রামে গিয়ে 7 দিন থাকবো, তারপর খুব ভালো হয়। দেখেছো শহরের লোকগুলো ফালতু, গ্রামের লোকগুলো দারুণ दारुण। सच्चे जी एक बात बताइए, शनिचर का रात वीकेंड में आता है कि नहीं आता है? ওই 7 দিন খুব ভালো লাগছে রঘুবীর যাদবকে, সচিন জি প্রধান জি খুব ভালো লাগছে পঞ্চায়েত। হ্যাঁ, ওই সিজন 2 অবধি। সেটা তো রিয়ালিটি নয় না, যেটা তুই বলছিলি যে শেষ অবশ্যই এরকম কনভারসেশন শেষ করা যায় না, দেখেছো। বাট আমি ধর এই প্রশ্নটা অনেক শিল্পীকেই করেছি যারা চলবর্ষা থেকে এসছে, এবং সবার একটা আলাদা আলাদা বক্তব্য, যে কারণে আমি প্রশ্নটা করতে আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে তোকে দেখে খুব ইন্সপায়ার্ড, যদি আরজে না হতে পারি, একজন কন্টেন্ট ক্রিয়েটর হব বা যাই হব। ট্রিমেন্ডাসলি ভুল ধারণা। আরে প্রশ্নটা শোন, আমাকে দেখে যে ইন্সপায়ার্ড হচ্ছে, আমাকে দেখে যে ইন্সপায়ার্ড হচ্ছে, তা সত্ত্বেও হচ্ছে। আর বিশেষ কিছু ডিরেক্টরের ছবি দেখে যারা ছবি বানানোর কথা ভাবছে, ভেবো না এভাবে হয় না। ঠিক আছে, আমারটা ফাঁকতালে লেগেছে, আই এম অ্যান অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, ফাইন, ওকে। যে ধর অ্যাক্সিডেন্টালি ইন্সপায়ার হচ্ছে, ঠিক আছে, যার মনে হচ্ছে যে আমি একটা রেডিও স্টেশনে কাজ করব, বা আমি অভিনয় জগতে, বা আমি বিনোদনের জগতে আসবো, তাকে তুই কিছু বলতে চাইবি? তার এনি মেসেজ ফর দ্যাট পারসন? ডোন্ট বি লাইক এনিওয়ান, বি হু ইউ আর, নাম্বার 1। নাম্বার 2, লার্ন টু অ্যাকসেপ্ট ফিডব্যাক। নিজের ইগোটা যেন বড় না হয়ে যায়। আমি ভালো কাজ জানি, এটা আমার কনফিডেন্স। আমি ভালো কাজ জানি, সর্বনাশের কারণ। ব্রিলিয়েন্ট। 2016 থেকে এখন আমরা 2023-এ দাঁড়িয়েছি, 7 বছর। 7 বছরে
তোর একটা মানে মার্কা মারা চেঞ্জ হয়েছে, আচ্ছা, আর একটু বেটার কাজ করছিস এখন, আমার মনে হয় সেটা, এটা আমার পারসেপশন, একই রকম খারাপ যদিও আর কি। বাজে কথা। হ্যাঁ। তুই তোর ভবিষ্যৎটা কিভাবে দেখিস? খিচুড়ি সিমুইয়ের মতো। ব্যাস। আমি আমার ভবিষ্যৎটা এভাবেই দেখি, 10 বছর পর যখন আমি হয়তো এই স্টেশনে থাকবো না, কিছু একটা করবো না, আবার এসছে, আবার যা না, ভালো লাগছে না তোকে শুনতে, গো। তখন যেন সব্যসাচী চক্রবর্তীর মতন আমার বলার ধকটা থাকে যে আই এম ওল্ড, ইটস টাইম ফর দ্য নিউ টু টেক ওভার অ্যান্ড আই এম অফিশিয়ালি রিটায়ার্ড। এইটা বলার যেন আমার ধক থাকে। পোলাও মাংসের পরের চাটনি সোমক অগ্নি, কলেজ প্রেমে স্বেচ্ছায় খাটনি সোমক অগ্নি, দুপুর রোদে নিম্বু পানি সোমক